দুর্জয়দের করা কুকীর্তির কথা ফুলশয্যার রাতেই ঋষিকে বলছে উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জ্যোতি মানে উজি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর ঠিক সেই মুহূর্তেই ঐশীর সাথে কথা বলে শঙ্খ আর বলে, কেন জানি না আমার কিন্তু জ্যোতির ওপরে যথেষ্ট সন্দেহ হচ্ছে। জ্যোতিকে আমরা এত ডাকাডাকি করলাম, তারপরে জ্যোতি এতটা পরে দরজা খুলল। ব্যাপারটা কেমন একটা হাস্যকর মনে হচ্ছে না? আমার কাছে কিন্তু পুরোপুরি মনে হচ্ছে কোনো একটা ঘাপলা আছে। তখনই ঐশী বলে, সে তো আছেই, কিন্তু এখন যদি আমি কাউকে কিছু বলতে যাই কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। আমি তো জ্যোতির পায়ে কাদামাটি পর্যন্ত দেখেছি। তখনই শঙ্খ বলে, কি বলছো কি ঐশী? ঐশী তখন বলে, হ্যাঁ অনেক কিছুই হচ্ছে বুঝলে তো, দেখাই যাক শেষ পর্যন্ত আমরা কি করতে পারি। এর মাঝখানেই কাকুমণি বলে, সত্যি দাদা সেই একটা সিন বটে। আমার তো এখনও ভাবলেই হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। যেভাবে আমাদের বাড়ির ছেলের ওপরে ওরা আঘাত করতে চাইছিল দেখলে গা শিউরে উঠবে। এর মধ্যেই তখনই ঋষির বাবা বলে, ওরা টাকাটা না নিয়ে চলে গেল কেন? ঠিক সেই পর দেখা যায় কাকুমণি বলে, সেটাই তো কথা, টাকাটা ওরা চাইলেই নিয়ে যেতে পারতো, কিন্তু নিয়ে যায়নি। অন্তত 5 কোটির একটা সুটকেস তো নিতেই পারতো। 5-10 কোটি টাকা তো আমরা নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা কোনোভাবেই সেটা নেয়নি। ওরা যখন ঋষির মাথা অস্ত্র ধরেছিল তখনই একজন আসলো, আরেকজন টিম মেম্বারকে নিয়ে চলে গেল। এরপর শঙ্খ বলে, কাকুমণি টাকাটা কেন নিল না, আপনার কি মনে হয়? কাকুমণি বলে, মনে হয় এখানে কোনো গন্ডগোল আছে, কিন্তু সেটা কি আমি বলতে পারবো না। টাকা সামনে ছিল তাও কেউ নেয়নি, এটা ভাবতে অবাক লাগলেও সত্যি কথা। ঐশী তখন বলে, ব্যাপারটা সত্যি ঘোটালো কাকুমণি। ঋষির বিয়ের পর থেকে ব্যাপারগুলো আরোই যেন অন্যরকমের হয়ে উঠেছে। এর মধ্যেই নিশা তখন ভাবতে থাকে কি করে সবটা ঠিক করবে। ভানু তখন বলে, এই নিশা তুই এসে গেছিস, খুব ভালো হয়েছে। এই টাকাগুলো কোথায় বল, সেফ জায়গায় সরিয়ে রাখতে হবে তো। কিরে তুই টাকা নিয়ে আসিস নি? টাকার ব্যাপারটা কোথায়? তখনই নিশা বলে, টাকাটা আমি উজির জন্য নিতে পারিনি, সব কিছুই উজির জন্য হয়েছে। ভানু তখন বলে, মনে হচ্ছে উজি আর আমাদের হাতের মধ্যে নেই বুঝলি তো। ও এখন ব্যানার্জি বাড়ির বউ হয়ে গেছে। ব্যানার্জি বাড়ির সবার ওপরে ও এখন ছড়ি ঘোরাতে শুরু করবে, দায়িত্ব পালন করবে, কর্তব্য পালন করবে, কিন্তু ও আর তোর কথা শুনবে না। নিশা বলে, আমার বোন আমার কথাই শুধু শুনবে, অন্য কারোর কথা শুনবে না। আমি আমার বোনকে খুব ভালো মতন চিনি, ও কি করতে পারে আর কি পারে না। ছোট্টবেলা থেকে আমি ওকে যা দিয়েছি ও তাই খেয়ে নিয়েছে। কোনোদিনও বলেনি যে এইটা দিয়ে খাবো না, এটা কি। তাই আমি আমার বোনকে যেটা বলবো ওকে সেটাই করতে হবে। ঠিক সেই মুহূর্তেই ভানু বলে, সে তো বুঝলাম, কিন্তু যেভাবে সবটা শুরু হয়েছে ঋষি ব্যানার্জির সাথে থাকতে থাকতে যদি সত্যি উজি ঋষি ব্যানার্জিকে ভালোবেসে ফেলে সেক্ষেত্রে কিন্তু তোর কথা আর উজি শুনছে না, এটা কনফার্ম। এর মধ্যেই ভানু নিশার সাথে কথা বলতে থাকে। অন্যদিকে ঋষিকে নিয়ে ঘরে চলে এসেছে শোভাদেবী, আর তার মধ্যেই জ্যোতি ঘর থেকে বেরিয়ে যেতে চাইছিল। শোভাদেবী বলে, আরে দাঁড়াও বৌমা, কোথায় যাচ্ছ? আজকে রাতটা তুমি ওর সাথেই থাকো, ওর পাশে থাকো। জানো তো আমার ছেলেটা মাঝে মধ্যেই রাতে ভয় পেয়ে উঠে পড়ে, তখন আমি আসি ওকে সামলানোর চেষ্টা করি, আর আজকে থেকে তুমি ওকে সামলাবে। ওর জীবনে একটা ট্রমা আছে তো, বারবার ওটা মনে পড়ে যায়। জ্যোতি তো এসব শুনে পুরোপুরি অবাক, বুঝতে পারছে না কি হয়েছিল আগে। এরপরে খেয়া বলে, মা চলো তাহলে আমরা যাই। তখনই খেয়া ওর কথা শুনে শোভাদেবী বলে, হ্যাঁ সে তো যাবই। শোনো না, তুমি ওর সাথে থাকো বুঝলে তো, আর আমি গুরুদেবের সাথে কথা বলেছি, কালকেই তোমাদের ফুলশয্যার ব্যবস্থা করব। ফুলশয্যার কথা শুনে জ্যোতি উজিত ভয় পেয়ে যায়, সেখান থেকে একটু সরে যায়। এরপর শোভাদেবী বলে, বুঝতে পারছি ফুলশয্যার কথা বলেছি তাই লজ্জা লাগছে। লজ্জা লাগার কি আছে, এটা তো স্বাভাবিক একটা ঘটনা। বিয়ে হয়েছে, ফুলশয্যা হবে, তারপর ছেলেপুলের মা হবি, এটা একদমই সহজ আর সাধারণ ব্যাপার। তুই আর এসব নিয়ে ভাবিস না বুঝলি তো। কিন্তু উজি ভাবে, আমি তো ঋষি ব্যানার্জির সাথে বদলা নিতে এসেছি। ঋষি ব্যানার্জি যে অন্যায় করেছে আমার বাবার সাথে, আমি সেই অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। কিন্তু এসব কি শুনতে হচ্ছে আমাকে? শোভাদেবী বলে, যা আর রাত করিস না, তুই ঋষির পাশে একটু জেগে থাকিস, যদি কোনো অসুবিধা হয় আর তারপর আমাকে ডাকিস কিন্তু। এরপর উজি সে তাড়াতাড়ি করে
দরজার ছিটকিনিটা দিয়ে বিছানায় বসে পড়ে আর ঋষি উজিকে জড়িয়ে ধরে। ঋষি ভাবে উজি তার কাছে সব, মানে জ্যোতি। এরপরে উজি মনে মনে ভাবছে, দিদি তুই এটা কি করলি? একটা মানুষ যে আমাকে সবসময় আগলে রাখতে চাইছে, আমার সান্নিধ্যে আসছে, আমি কতবার তাকে ফিরিয়ে দেব? জানি না দিদি তুই কেন এটা করলি। এরপরেই নিশা বলে, বাবা তুমি চিন্তা করো না, তোমার মৃত্যুর প্রতিবাদ আমি করছি আর করব। আর উজি যদি ভুলে যায়, ওকে মনে করেই দেওয়ার দায়িত্ব আমার। তুমি শুধু দেখতে থাকো যে আমি কি করতে পারি। এর মাঝখানে উজি বলে, কি করবো আমি এখন? ঋষি বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। এই কদিন আমি শুধু ভাবছিলাম তুমি ঠিক আছো কিনা। তোমাকে আমি সারা জীবন অনেক অনেক ভালো রাখতে চাই। এইসব শোনার পরেই তখনই উজি ভাবে, কেন জানি না মনে হয় ঋষি ব্যানার্জি লোকটা সত্যিই ভালো, কিন্তু বাকিরা, শঙ্খ, দুর্জয়, এরাই কি কিছু করেছে? ঋষি ব্যানার্জিকে সব সত্যিটা আমাকে জানাতে হবে। আর ঋষি ব্যানার্জির থেকেও আমাকে অনেক সত্যি জানতে হবে, কেন সে আমার বাবার সাথে এত বড় অন্যায় করেছে। এর মাঝখানে দুর্জয় দেখা যায় উজি যেই বাইকটা নিয়ে গিয়েছিল নিশাকে বাঁচাতে, সেই বাইকের নাম্বারটা মনে করে ফেলেছে। পুলিশকে ফোন করে বলে দেয় যে এই নাম্বারটা তো আমি বলে দিলাম, এবারে আপনারা খুঁজে বার করার চেষ্টা করুন বাইকটা কার নামে রেজিস্টার করা রয়েছে। তাকে ধরলেই অনেক সত্যি বেরিয়ে আসবে। অফিসার বলে, ঠিক আছে স্যার, আপনি যেমন যেমন বলছেন তেমন তেমনই হবে। এরপরেই পৃথা এসে বলে, জানো তো আজকে ঋষি আর জ্যোতির ফুলসজ্জা হবে, সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। দুর্জয় বলে, ওই জ্যোতির দিদি, নিশা, তারপর শিবনাথ বাবু, ওদেরকে ডাকা হবে না? পৃথা বলে, কেন ডাকা হবে না? দিদিভাইকে তো তুমি চেনোই, সব কিছুই করবে। এরপর নিশাকে ফোন করেছে শোভাদেবী আর বলে, দেখো তোমাদের কিন্তু সকাল সকাল আসতে হবে, হ্যাঁ, তোমার বোনকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়ে গেছে, তুমি ঝটপট চলে আসবে আর শিবনারায়ণ বাবুকেও নিয়ে আসবে। কিন্তু নিশা তো শিবনারায়ণ বাবু ওরফে তিমির বাবুকে আগে থেকেই টাকা পয়সা দিয়ে সরিয়ে দিয়েছে, তাই নিশা এদিক ওদিক বলে ম্যানেজ করে আর এমনি কথা দেয় যে আমি যাব। তার মধ্যেই দেখা যায় জ্যোতিকে সবাই মিলে সাজিয়ে দিচ্ছে, কিন্তু জ্যোতি এত ঘামতে শুরু করে যে সবাই বলে, আপনাকে এত সুন্দর মেকআপ করাচ্ছি কিন্তু আপনি ঘামছেন কেন? জ্যোতি সেটা কাউকে বলে বোঝাতে পারে না। তার মধ্যেই চলে এসেছে নিশা। নিশা আসা মাত্রই ঘর থেকে সবাইকে বার করে দিয়ে তখন উচি জোরে জোরে কথা বলতে শুরু করে আর বলে, কেন করছিস তুই? দেখতে পাচ্ছিস আমার জীবনটা কতটা কঠিনের মধ্যে ঢুকে গেছে, কি করবো আমি এখন? তখন নিশা বলে, তোকে ঠিক যেটুকু যেটুকু বলবো তুই সেটুকুই করবি, এর বেশিও করবি না, এর কমও করবি না, বুঝতে পেরেছিস? তারপর দেখ ওই ঋষি ব্যানার্জিকে আমি কি করে জব্দ করি। তখন উচি বলে, ঋষি ব্যানার্জি মানুষটা ভালো রে দিদি, মাঝখানে এমন কিছু ঘটনা হয়েছে যেটা হয়তো উনি জানেনই না। তবে চিন্তা করিস না, তুই আমাকে একটু সময় দে, আমি ওনার কাছ থেকে সমস্ত সত্যি জানবো যে এইসবের পিছনে এক্স্যাক্টলি কারা রয়েছে আর কেনই বা তারা আমার বাবার সাথে এত বড় অন্যায় করেছে। এই সব প্রশ্নের উত্তর আমিই চাইবো।